দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দলের রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করা হতে পারে। জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচন সহ সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে। এই দিন রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হওয়ায় বৈঠকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। এর আগে গত রোববার প্রধান নির্বাচন কর্মকর্তা কার্যালয় থেকে রাষ্ট্রপতি প্রার্থীর জন্য 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন ইসি ঘোষিত তফসিল অনুযায়ী 13 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, আর 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কোনো জটিলতাই সমাধানের অযোগ্য নয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, আলোচনার মাধ্যমে দুই দেশের বিদ্যমান সমস্যাগুলো সমাধান করা সম্ভব। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে এমন খবরের বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, এটি গুজবেরই একটি অংশ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব যুব দিবসের প্রোগ্রাম শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা জানান তিনি। পরে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে শুধু যুবকদের চাকুরির দিকে না ঝুঁকে উদ্যোক্তা হওয়ার জন্য উদ্যোগ নিয়েছে যুব ক্রীড়া অধিদপ্তর। তরুণ উদ্যোক্তাদের লোন পেতে প্রশিক্ষণের পাশাপাশি ট্রেড লাইসেন্স পেতে সহজীকরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের রাষ্ট্রদূত নিজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করা যাবে না। কথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য। আমরা এই প্রজেক্টের মাধ্যমে আমরা আমাদের কর্মসংস্থান নিশ্চিত করতে পারবো। এখন বর্তমান সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কিভাবে আমাদের যুব নারীরা ঘরে বসেই তারা যাতে স্বাবলম্বী হতে পারে, তাদের পরিবারকে স্বাবলম্বী করতে পারে। এবং আপনারা দেখেছেন যে রিসেন্টলি আমরা 64টি জেলায় ফ্রিল্যান্সিং কর্মসূচি উদ্বোধন করেছি। আমরা এআই ইতিহাস থেকে মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 57তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার কবরে ফাতিহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 1990-এর গণতান্ত্রিক আন্দোলন, জুলাইয়ের গণ অভ্যুত্থানও দেশের গৌরবের ইতিহাস বলেও জানান রিজভী। বলেন, ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো। আমরা 71-কেও যেমন সুমহান মহিমান্বিত আমাদের ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়, 90 আমাদের গৌরবোজ্জ্বল অধ্যায়, জুলাইও আমাদের গৌরবোজ্জ্বল অধ্যায়। বিএনপির সব মিলিয়ে ছাত্রদল, শ্রমিক, বিএনপির নেতৃবৃন্দ সহ 450 মানুষ মারা গেছে এই জুলাই গণ অভ্যুত্থানে। এটা আপনারা যদি মুছে ফেলার চেষ্টা করেন, মানুষের হৃদয়ের মধ্যে যে ইতিহাস লেখা আছে, মানুষের মনের মধ্যে যে ইতিহাস লেখা আছে, সেই ইতিহাসকে আপনারা বুঝতে পারবেন না। তরুণদের হাত ধরে নতুন বাংলাদেশ এলেও সেই বাংলাদেশ গড়ার স্বপ্ন ও সম্ভাবনা বর্তমান সরকার ম্লান করে দিচ্ছে, এমন অভিযোগ জামায়াতে ইসলামের। দলটির নেতারা বলছেন, জুলাই গণ অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল শুধু সরকার পরিবর্তন নয়, রাষ্ট্র ব্যবস্থার কাঠামোগত সংস্কার। আরও জানাচ্ছেন শবনম অবনী। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে যুব র্যালিতে ব্যানার ফেস্টুন হাতে অংশ নেন তরুণরা। র্যালিতে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ বলেন, তরুণরাই নতুন বাংলাদেশের পথ তৈরি করেছে, তবে সেই বাংলাদেশকে সমৃদ্ধ, মানবিক, উন্নত ও আত্মনির্ভরশীল রাষ্ট্রের রূপ দিতে হলে সংস্কারের কোনো বিকল্প নেই। শহীদদের রক্ত এবং আহত পঙ্গুত্বের যে ত্যাগ, সেই ত্যাগের প্রেরণায় উজ্জীবিত হয়ে আমরা আরেকটি আহ্বান দেব, সেটা হচ্ছে সরকার বাহাদুর হয় এই তরুণদেরকে
যোগ্যরূপে গড়ে তোলে, তাদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ করে দেন। অন্যথায় সেখান থেকে নেমে আসুন, অন্যরা এসে আমরা গিয়ে ইনশাআল্লাহ তরুণদেরকে গড়ে তুলব। এদিকে ঢাকা মহানগর উত্তরের মহিলা বিভাগের আয়োজনে অদম্য জুলাই স্মারকের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনীতে উঠে আসে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি ও রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গ। বক্তারা বলেন, জুলাইয়ের আন্দোলন ছিল রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। কারা জুলাইয়ের পক্ষে ছিল, কারা জুলাইয়ের বিপক্ষে দাঁড়িয়ে গেছে, এটা আগামী প্রজন্ম বুঝবে। যারা জুলাইয়ের বিপক্ষে দাঁড়িয়ে গেছে তাদেরকে ঠিক হাসিনার মতো করে ছুঁড়ে ফেলে দিবে। আপনারা জুলাইয়ের পক্ষে না দাঁড়ালে, আপনারা সংস্কারের পক্ষে না দাঁড়ালে, আপনারা নতুন বাংলাদেশের পক্ষে না দাঁড়ালে আপনাদেরকেও ছুঁড়ে ফেলে দিবে। তবে বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন জামায়াতের এমপি নুরুন্নেসা সিদ্দিকা। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের চেষ্টা চলছে বলে অভিযোগও করেন তিনি। যেটা 17 বছর ধরে আওয়ামী লীগ করেছে, সেটা 17 মাস হওয়ার আগেই বিএনপি সেই কাজগুলো সম্পন্ন করতে। যদি তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়, জননন্দিত করতে চায়, তাহলে তাদেরকে অবশ্যই নিজেদের সংশোধনের পথে ফিরে আসতে হবে। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। বিদ্যুৎ সাশ্রয়ে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত 8টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা 7টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয় 2 শাখা থেকে এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়েছে, এদিন থেকে দেশের বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রাখা যাবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ মামুন ভূঁইয়া স্বাক্ষরিত স্মারকে বলা হয়, এর আগে 11 জন থেকে বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান রাত 9টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত বলবৎ ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 12 আগস্ট থেকে এইসব প্রতিষ্ঠান রাত 8টার মধ্যে বন্ধ করতে হবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ করতে হবে। পাশাপাশি সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখতে হবে। দেশের বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও একই সময়সীমা প্রযোজ্য হবে। এসব অনুষ্ঠানও রাত 8টার মধ্যে বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে খাবারের দোকান, হাসপাতাল ও ঔষধের দোকান সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নির্দেশনার আওতামুক্ত থাকবে। বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। গ্যাসের পর্যাপ্ত সরবরাহ করা না গেলে পাওয়ার প্ল্যান্টের সংকট হবে। এই পরিস্থিতি মোকাবিলায় একটি কৌশল নেওয়া হয়েছে, যা গতকাল সন্ধ্যা থেকে কার্যকর করা হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা হলেও উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অবশ্যই ভোগান্তি চরমে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। আমরা বারবার সে কারণে বাংলাদেশের জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। প্রাকৃতিক দুর্যোগের কাছে তো আমাদের কারোরই কিছু করবার নেই, আমরা তো এটা অসহায়, আত্মসমর্পণ করতে হবে প্রকৃতির কাছে। গ্যাস যদি আপনি পর্যাপ্ত সাপ্লাই না করতে পারেন, তাহলে বিদ্যুতের সংকট হবে, পাওয়ার প্ল্যান্টটা না দিতে পারে। তারপর আমরা একটা কৌশল নিয়েছি, আমরা সেই কৌশলটা গতকাল সন্ধ্যা থেকে নিয়েছি। আমরা আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে ইনশাআল্লাহ। ফেনীতে তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় রান্না বান্না থেকে শুরু করে হোটেল, ব্যবসা ও সিএনজি চালিত যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা পাম্পে অপেক্ষা করছেন সিএনজি অটোরিকশা চালকরা। প্রতিনিধি আমিন চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রহমান। গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষা, ঘন্টার পর ঘন্টা পাম্পে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি। ফেনী শহরের বিভিন্ন সিএনজি স্টেশনে এমনই চিত্র দেখা গেছে। কেউ 2 দিন, কেউ 3 দিন ধরে অপেক্ষায়, আবার অনেকে ভোর থেকে লাইনে দাঁড়িয়েও গ্যাস না পেয়ে ফিরছেন খালি হাতে। এতে আয় রোজগার বন্ধ হওয়ার শঙ্কায় দিশেহারা শ্রমজীবী মানুষ। গ্যাস পাম্প বসে রয়েছে, আমাদের পাম্পে কোনো গ্যাস নাই, গাড়িতে গ্যাস নাই। গাড়িতে ঘুমাছিলাম সারা রাত, সকালে গ্যাস সময় আসায়
কালকে রাতেও পাই না, সকালেও পাই না। শুধু সিএনজি চালকরাই নন, গ্যাস সংকটে ভোগান্তিতে আবাসিক গ্রাহক ও হোটেল ব্যবসায়ীরাও। চুলায় আগুন না জ্বলায় ব্যাহত হচ্ছে রান্নাবান্না ও হোটেল পরিচালনা। আজ 3 দিনের পাম্পে পৌঁছে দিয়েছি, গ্যাস নাই। সব পাম্পে 3 কিলোমিটার 4 কিলোমিটার সিরিয়াল, যা দুর্ভোগ গ্যাস পাম্পে। আমরা অনেক কষ্ট করতেছি। গত 2 মাসে কয়েক দফা নোটিশ দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হলেও সাম্প্রতিক সময়ে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সরবরাহ বন্ধের অভিযোগ গ্রাহকদের। এর প্রভাব পড়েছে গণপরিবহনেও। শহরের বিভিন্ন স্ট্যান্ডে দেখা দিয়েছে গাড়ির সংকট। রাস্তাঘাটে সাধারণ জনগণ দুর্ভিক্ষ, আমরাও কষ্ট করতেছি। খানা দানা, লেনদেন, আসলে সবকিছু ধরা। কোনো ভাড়া নাই, ইনকাম নাই, ফ্যামিলি তুলতে পারে না, বহুত কষ্ট। এদিকে গ্যাস সংকটের কারণে দূরপাল্লার বাস ও পণ্যবাহী যান চলাচলেও প্রভাব পড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গত শনিবার সন্ধ্যা থেকে আমরা এখানে সরবরাহ 14 থেকে 15 মিলিয়ন ঘনফুটের মতো পাচ্ছি। তো চাহিদা এবং সরবরাহের মধ্যে যে বড় একটা ব্যবধান, এটার কারণেই এই 3 জেলার বিভিন্ন স্থানে গ্যাসের চাপ স্বল্পতা বিরাজ করছে। তো আমরা আশাবাদী যে খুব শিগগিরই হয়তো এই সমস্যার সমাধান হবে এবং আমরা সব গ্রাহককে আগের মতো একই চাপে গ্যাস সরবরাহ করতে পারব। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে এই সংকট আরও বড় আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। দেশে শুধু আয়ের ক্ষেত্রে নয়, বৈষম্য বেড়েছে ভোগ এবং সম্পদেও, এমন মন্তব্য করেছেন সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। পতিত শেখ হাসিনার আমলে জিডিপি প্রবৃদ্ধি 7% দেখানো হলেও প্রকৃতপক্ষে তা ছিল 4%। এসডিজি বাস্তবায়ন নিয়ে পরিকল্পনা কমিশন এবং নাগরিক প্ল্যাটফর্মের যৌথ প্ল্যানারি সেশনে এসব কথা বলেন তিনি। ডক্টর দেবপ্রিয় বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ডাটা ফ্রেমওয়ার্ক তৈরি এবং বৈষম্য বিরোধী বিল চূড়ান্ত করার সুপারিশ করা হয়। শিক্ষা ও স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দের তাগিদ দেন তিনি। সেমিনারে জানানো হয়, দেশে দারিদ্র্যের হারের ক্ষেত্রে তারতম্য রয়েছে। জাতীয় পর্যায়ে দারিদ্র্যের গড় হার 18.7%। শহরকেন্দ্রিক উন্নয়ন হচ্ছে বলেও মন্তব্য করেন আলোচকরা। বৈশ্বিক বাণিজ্যে প্রচলিত রপ্তানি পণ্যের উপর নির্ভরতা কমিয়ে নতুন সম্ভাবনাময় খাতের দিকে নজর দেওয়ার তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এক্ষেত্রে তিনি আসিয়ান অঞ্চলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি শক্তিশালী ও আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান জানান। বিআইআইএসএস আয়োজিত আসিয়ান অঞ্চলে হালাল ইকোসিস্টেম বাংলাদেশের জন্য সম্ভাবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। 10টির বেশি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। আমরা বিনিয়োগের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করব, কিন্তু বিনিয়োগের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরির একটা অন্যতম প্রাথমিক উপজীব্য একটা উপাদান যে যারা বিনিয়োগ করবে তারা দেখবে যে বহির্বিশ্বে বাংলাদেশের একটা প্রবেশাধিকার আছে কিনা, প্রেফারেন্সিয়াল প্রবেশাধিকার আছে কিনা, এবং সেই প্রবেশাধিকার অর্জন করার মাধ্যমটা হলো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আটক সমন্বয়কদের ডিবি কার্যালয়ে জোর করে খাবার খাওয়ানোর দৃশ্য এবং সেই ছবি গণমাধ্যমে প্রকাশের নির্দেশ দিয়ে একটি চাঞ্চল্যকর অডিও কলের কথোপকথন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর বিচারিক প্যানেলে মানবতা বিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় প্রসিকিউশনের পক্ষ থেকে এই কল রেকর্ড প্রমাণ হিসেবে জমা দেওয়া হয়, যেখানে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নির্দেশেই সব করা হয়েছে বলে দাবি করেন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। এছাড়াও ওবায়দুল কাদের ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আরেকটি অডিও কলের প্রতিলিপিও আদালতে জমা দেওয়া হয়, যেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই হারুনকে সরিয়ে দেওয়ার বিষয়ে দুই নেতার আলোচনা স্থান পায়। হ্যালো, জি জি, কি অবস্থা রাতে? হ্যাঁ, ইভেন কবে? আমি তো এখন ফাইল পাঠাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতির জন্য, আসলেই তারপরে হবে আর কি। আজকে দেয়া যাবে আশা করি, ওটা ওখান থেকে আসলে আমরা করতে পারবো। আমি হ্যাঁ, আমাদের সবার সঙ্গে মিটিং করেছি। মিটিং করে যেহেতু প্রাইম মিনিস্টার এইভাবে বলতেছেন, আমি তখন এইটাই সিদ্ধান্ত নিয়েছি ওনার ডেস্কটা পাল্টে ডিএমপিতেই থাকবে, অ্যাজ ইট ইজ থাকবে, শুধু ডিবির জায়গায় সে অন্য আরেকটা দায়িত্ব যাবে না। কিন্তু আপনি
রিয়াকশন তো পুলিশের মধ্যে হবেই। সেটা একটু চিন্তা করার জন্য একটু রিটিং করবেন না? আমাকে তো বলতে আজকে রাতের মধ্যে করে দিবে, আমাকে বলতে দিছে। বরিশালে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার সকাল 10:30টার দিকে আদালত চত্বরে জুডিশিয়াল ভবনের সামনে এই বিস্ফোরণ ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও আদালত চত্বরে বিচারপ্রার্থী, আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং আলামত সংগ্রহ সহ তদন্ত কার্যক্রম শুরু করেন। আদালত চত্বরের প্রবেশের প্রধান ফটকের কাছে জুডিশিয়াল ভবন সামনে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঘটনার পর বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ সহ আদালতের বিচারকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঢাকার সাভারের সাধাপুর এলাকায় মসজিদের মাঠে প্রেসার কুকারে রাখা বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। বেলা 3:30টার দিকে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট বোমটি নিষ্ক্রিয় করে। এই সময় দূর থেকে বিকট শব্দ শোনা যায় এবং আকাশের দিকে সাদা ধোঁয়া উঠতে দেখা যায়। সাভারের সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে সকালে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ড্রামের ভেতরে কাপড় চোপড় ও একটি প্রেসার কুকার দেখতে পান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা। প্রেসার কুকারটি বোমা সদৃশ হওয়ায় খবর দেওয়া হয় বোমা নিষ্ক্রিয়কারী দলকে। নিরাপত্তার স্বার্থে ঘিরে রাখা হয় পুরো এলাকা। পরে বিকেল 3:45টার দিকে বোমা নিষ্ক্রিয়কারী দলের উপস্থিতিতে নিরাপদ বিস্ফোরণের মাধ্যমে প্রেসার কুকারটি নিষ্ক্রিয় করা হয়। একটা প্রেসার কুকার যেটা অনেক ওজন, যে জিনিসটা আমরা সন্দেহ করতেছি আর কি বোমার সাদৃশ্য কোনো একটা কিছু, এটাকে ওরাই এখানে রাখছে। আমরা বিলম্ব না করে 999-এ ফোন করি এবং পুলিশকে ইনফর্ম করি এবং এরপর থেকেই আপিল বিভাগ সহ সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন আইন বিটের সাংবাদিক সহ অন্য সাংবাদিকরা। সকালে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে এই কর্মসূচিতে সম্পাদক পরিষদের সভাপতি, নিউ এজ সম্পাদক নুরুল কবির, ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহুদ্দিন, ল রিপোর্টার্স ফোরামের সভাপতি মোহাম্মদ ইয়াসিন, সাধারণ সম্পাদক আরাফাত মুন্না সহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তারা নাগরিকদের তথ্য পাওয়ার সাংবিধানিক অধিকার নিশ্চিতে অবিলম্বে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান। বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে, সেখানে আমাদের দেশে এই ধরনের সিদ্ধান্ত বিচারের স্বচ্ছতা ও ন্যায় বিচার পরিপন্থী। গণমাধ্যম যদি সেখানে যেতে না পারে, তথ্য যদি না পায়, মানুষের সামনে যদি সেটি প্রকাশ করতে না পারে, তাহলে সেটি দৃষ্টান্তমূলক বিচার হয় না। এই অন্যায় আদেশের দায়িত্ব ওনার উপরই পড়ে। বাংলাদেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থার সর্বোচ্চ কর্তৃপক্ষ কোনো অবস্থাতেই বাংলাদেশ রাষ্ট্রের সংবিধানের দেওয়া যে জনগণের অধিকার বিচার কার্য পরিচালনা করার যে নির্দেশনা, সেটা ভঙ্গ করে সংবিধান লঙ্ঘনের অপরাধে নিজেদেরকে অভিযুক্ত করবেন না। সিলেট মহানগরীর রায়নগর আবাসিক এলাকায় এক বাসা থেকে 3টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে রায়নগর মিতালি আবাসিক এলাকার 111 নম্বর বাসা থেকে স্বামী, স্ত্রী ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন আব্দুস সাত্তার মিয়া, তার স্ত্রী ও গৃহপরিচারিকা। এলাকাবাসীর দাবি, সকাল 9টার দিকে বাসার ভেতর থেকে তাদের চিৎকার শুনতে পান তারা। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মরদেহ উদ্ধারের সময় বাসার জিনিসপত্র ছড়ানো ছিটানো ছিল। পুলিশ এটিকে হত্যাকাণ্ড হিসেবেই মনে করছে। স্থানীয়রা জানান, নিহত দম্পতির ছেলেমেয়েরা প্রবাসে থাকেন। চারপাশে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও এমন হত্যাকাণ্ডে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। এখানে একটা ট্রিপল মার্ডার হয়েছে আনুমানিক সকালের দিকে হয়েছে, যেটা আমরা বুঝতে পারলাম। এখানে 3টা মরদেহ আছে। একটা হলো যে ওই আব্দুস সাত্তার ভদ্রলোক, এই বাড়ির যেটা মালিক, জানতে পারলাম, তার ওয়াইফ সুরাইয়া এবং হলো কাজের মেয়ে তাহমিনা, এই 3জনের মরদেহ আমরা পেলাম। আঘাত ছিল তাদের হলো যে গলায় এবং শরীরে, মানে একদম পার্টিকুলার না, গলায় শরীরে। আমরা দেখলাম যে একদম সরাসরি আঘাতের চিহ্ন আমরা প্রাইমারি থেকে দেখলাম। আমাদের তো প্রাইমারি কাজই হলো যে সিসি ক্যামেরা এইসব ফুটেজ নিয়ে পরবর্তীতে আমাদের কাজ করা।
সেটা আমরা শুরু করে দিয়েছি। সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে নিয়োগ দিয়েছে সরকার। তাকে 3 বছর মেয়াদে ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ 2 শাখার সিনিয়র সহকারী সচিব মোসাম্মদ আক্তারুন্নেসা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রোববার এই নিয়োগ দেওয়া হয়। প্রসঙ্গত, সিলেট নগরে দীর্ঘদিন ধরে সুপেয় পানির সংকট রয়েছে। পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং নগরবাসীর দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে সরকার তাকে এই পদে নিয়োগ দিয়েছে। 2022 সালের 2 মার্চ সিলেট মহানগরে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসা গঠিত হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর সৃজনশীল কন্টেন্ট নির্মাতাদের জন্য বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে শুরু হয়েছে প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড 2026। এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠীর প্রাণ আরএফএল। রাজধানীর বাড্ডার প্রাণ আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিযোগিতাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্পাইক স্টোরি লিমিটেডের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার মূল লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে তরুণদের সৃজনশীল চিন্তা, নতুন ধরনের গল্প বলার দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের সুযোগ তৈরি করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। অংশগ্রহণকারীরা 4টি বিভাগে তাদের সৃজনশীল কাজ জমা দিতে পারবেন। বিভাগগুলো হলো এআই বিজ্ঞাপন, চলচ্চিত্র, মিউজিক ভিডিও ও ফ্যাশন। শেষ হয়ে আসছে আমের মৌসুম। মাত্র কয়েক মাস থাকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফল আমের মৌসুম। তবু আম প্রেমীরা সারা বছর এই স্বাদ পেতে নানা উপায় সংরক্ষণ করেন এই আম। এই সময়টাতে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডও ভোক্তাদের কাছে সারা বছর আমের স্বাদ পৌঁছে দিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত আকিজ এগ্রো প্রসেসিং ফ্যাক্টরি এসেপটিক প্ল্যান্টে তৈরি এবং সংরক্ষণ করে থাকে আমের পাল্প। পাল্প তৈরি এবং সংরক্ষণের এই প্রক্রিয়ার প্রতিটি ধাপে থাকে কঠোর মান নিয়ন্ত্রণ। বোতলজাত করা পর্যন্ত ফ্রুটিকার প্রতিটি ধাপে থাকে সর্বাধুনিক এসেপটিক পদ্ধতি। দেশের একমাত্র সেফ ও পিওর ফ্রাড ড্রিঙ্ক ফ্রুটিকা তাই অর্জন করেছে কোটি কোটি আম প্রেমীদের আস্থা ও ভালোবাসা।